চাই যে আপনারা যে এবার ফলন উঠাইছেন এটা রোগ এবং পোকামাকড় মুক্ত, একদম রোগ নাই বললেই চলে। তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে পরিচর্যা গ্রহণ করছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সোহেল রানা, উপসহকারী কৃষি অফিসার। দর্শক, প্রিয় চাষী ভাই, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখেন না কেন, আমার এই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা হলো যে আপনারা ধান চাষ করার সময় ধানের ফলন বৃদ্ধি নিয়ে অনেক টেনশনে থাকেন। আমার ধানটা কিভাবে ফলন বৃদ্ধি হবে, আমার ধানটা কিভাবে চকচকা দানা পরিপুষ্ট এবং চিটা কম হবে, আমার ধানের জমিটা রোগ এবং পোকামাকড় কিভাবে মুক্ত রাখা যায়, এই রোগ পোকামাকড় মুক্ত রেখে আপনার ধানের ফলন কিভাবে বৃদ্ধি করবেন, এ ব্যাপারে প্রাথমিক পরিচর্যা হিসেবে কি কি পরিচর্যা গ্রহণ করতে হবে, সরাসরি বীজ থেকে সিড টু সিড, এই সিড টু সিড পর্যন্ত পরিচর্যা গ্রহণ করবেন কিভাবে, এই ব্যাপারে আলোচনা করব। এই আলোচনা তিনটে পর্বে আলোচনা করা হবে। আজকের প্রথম পর্বে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রথম পর্বে থাকছে যে আপনারা বীজ, সর্বপ্রথম বীজ ক্রয় করে কিভাবে পরিচর্যা করবেন এবং বীজ তোলা পুরোপুরি যে পরিচর্যা, সেই পরিচর্যা ব্যাপারে আজকে আলোচনা করব। সেই আলোচনা করার ক্ষেত্রে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এটা হলো একটা আদর্শ বীজ তোলা। এই আদর্শ বীজতলা কিভাবে তৈরি করবেন, কি কি পরিচর্যা গ্রহণ করবেন, আর এই আদর্শ বীজতলা থেকে কিভাবে আপনার মূল জমিতে বীজটা চারাটা রোপণ করবেন, এই ব্যাপারে আলোচনা করব। আমাদের এই চাষি ভাই আছেন যে আদর্শ চাষি, ইনি আউশ, রোপামন, বোরো, এরা তিনটি ফসলই চাষাবাদ করেন। এই কৃষক ভাই আবারও চিন্তা ভাবনা করছে যে এই তিন ফসলের সাথে সাথে চার ফসল কিভাবে করা যায়। সেটা হলো যে এই তিন ফসলের মাঝে একটা যে ফসল সরিষা, রবি মৌসুমে এই সরিষা কিভাবে চাষাবাদ করা যায়, এর ফাঁকে এ ব্যাপারে তারা চিন্তা ভাবনা করছেন। সেক্ষেত্রে আমি এই ভাইকে আমি আদর্শ চাষি বিবেচনা করে থাকি। এই চাষি ভাই থেকে আমরা জেনে নেব যে এই যে বীজতলা কেন এই আদর্শ বীজতলা তৈরি করেছেন আর কিভাবে তার ফলন এত বৃদ্ধি পায়। এই যে বড় সিজন যে চলে গেল, এখন সামনে হলো আউশ সিজন, আউশ ধান রোপণ করবেন। এই বড় সিজনে যে বৃধান 88, যেটা উচ্চ ফলনশীল যে ধান, এই বৃধান 88 এবং 102 ফলন, এই ধানটা চাষাবাদ করে প্রচুর পরিমাণে সে ফলন পেয়েছে, যেটা আমরা ক্রপ কাটিং এ আমার ভিডিও অলরেডি আগে দিয়ে দিয়েছি যে বৃধান 88 শুকনো অবস্থায় প্রতি বিঘায় 23 মণ করে ফলন পেয়েছেন, এবং 102 যেটা, এই 102 যে বড় ধান যে চাষাবাদ করছেন, এই 102 ধান 29 মণ করে ফলন এসেছে। তাহলে বুঝতেই পারছেন কতটুকুতে সে আপডেট, কতটুকু সে একদম পরিপূর্ণভাবে আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করে কাজে লাগিয়ে তারা ফসল চাষাবাদ করছেন। তাহলে প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। তাহলে আমাদের এই কৃষক ভাইয়ের থেকেই আমরা জেনে নিব যে কিভাবে সে ফসল চাষাবাদ করে, প্রথম অবস্থা থেকে কিভাবে সে পরিচর্যা গ্রহণ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। এখন কথা হচ্ছে যে বর্তমানে সামনে হলো আমাদের আউশ সিজন, আউশ সিজনের এটা বীজতলা, আপনারা আউশের বীজতলা ফেলেছেন। আচ্ছা, এই যে দেখতেছি আদর্শ বীজতলা, সুন্দরভাবে এত পুরোপুরি যে বীজতলা ফেলাছেন, যে আদর্শ বীজতলা, কেন আদর্শ বীজতলা? আদর্শ বীজতলা তৈরি করে ফেলালে পারে আমরা দুই পরিচর্যা করতে পারি। আমরা একটা ঘাস হলো বা একটা ইয়ে হলো, সেটা তুলে আমরা ফেলে দিতে পারি। আচ্ছা, তারপরে কি কি ঔষধ ছিটে তো মানে সুবিধা, ওষুধ কোনো মিল মতো ছিটাতে পারবো। আচ্ছা, মানে চারাগুলো নষ্ট হয় না? চারাগুলো নষ্ট হবে না। আমরা যদি বড় আকারে বেড তৈরি করি, চারা বীজতলা যে এটা যদি বড় আকারে তৈরি করি, তাহলে আমরা ওর ভেতর দিয়ে মাঝখান দিয়ে যদি আমরা স্প্রে করতে যাই, তাহলে অনেক চারা নষ্ট হয়ে যায়। এই ক্ষেত্রে আপনারা আদর্শ বীজতলা। আচ্ছা, এই আদর্শ বীজতলা সে সর্বপ্রথম থেকে আমি যদি বলতে চাই যে আপনারা যে এবার ফলন উঠেছেন, এটা রোগ এবং পোকামাকড় মুক্ত, একদম রোগ নাই বললেই চলে। তাহলে এটা কিভাবে সম্ভব, কিভাবে পরিচর্যা গ্রহণ করছেন? সর্বপ্রথম আমরা আমাদের চাষি ভাই বলেন। বীজ যখন বাজার থেকে কিনে এনেছি, এলো ভিত্তি বীজ, বীজটা যে কিনেন এটা কি ডিসি অফিস থেকে ভিত্তি বীজ নিয়ে আসেন। এই যে বর্তমানে যে আউশ সিজন, এই আউশ মৌসুমে কি বীজ ফেলাইছেন? এটা 98 ভিত্তি বীজ, বৃধান 98 ভিত্তি বীজ, এটা উচ্চ ফলনশীল। আচ্ছা আচ্ছা, এই যে ভিত্তি বীজ ফেলাইছেন, আচ্ছা সর্বপ্রথম থেকে কি কি পরিচর্যা গ্রহণ করছেন? সর্বপ্রথম বীজ বাজার থেকে বীজ অফিসে বীজ কিনে এসলাম, দেশে 1.5 থেকে 2 ঘন্টা রোদে দিই। 2 ঘন্টা রোদে দেন? হ্যাঁ। কোন সময়? দুপুর বেলার রোদ না সকালের রোদ? সকালের রোদ। 10টা থেকে 12টা পর্যন্ত। 10টা থেকে 12টা, 2 ঘন্টা রোদ। 2 ঘন্টা রোদ দিই, দেওয়ার পর ছায়া জায়গায় রেখে দিই, যে ধানটা ঠান্ডা করার জন্য, মুক্ত একটা ইয়ে, বীজ শোধন যেটা, বীজ শোধন। আচ্ছা,
তাহলে মানে বীজটা ঠান্ডা করার পরে বীজটা শোধন করে নিয়ে ওটা আবার ঠান্ডা জায়গায় বিছে দিই, আচ্ছা শুকাইলি। তাহলে বীজ শোধন কিভাবে করেন? ওই যে কোন ঔষধ দ্বারা বীজ শোধন করেন? নাম কার্বনডাজিম গ্রুপ, যেটা হলো অটোস্টিন, অ্যামকোজিম, হ্যাঁ গোল্ডাজিম, এগুলোতে। হ্যাঁ এগুলো অনেকে থিরাম গ্রুপের যেটা আছে, অনেকগুলো গ্রুপ থিরাম বা এসিফ্লো, এগুলোতে বীজ শোধন করা যায়। আচ্ছা, প্রতি লিটার পানিতে 2 গ্রাম, এবং যদি আমরা এসিফ্লো ব্যবহার করি প্রতি লিটার পানিতে 1/2 মিলি। আচ্ছা, এগুলো পানির সাথে মিক্সড করে তারপরে আমরা বীজটা সুন্দর করে ভিজিয়ে শুকাইলি, সামান্য বীজটা শোধন করে না, শোধন করে লোয়া পর টিউবওয়েলের পানি দিয়ে আমরা বীজটা ভিজাই রাখি। তাহলে বীজটা শোধন করে নিয়ে তোলার পরে উঠায় পরে ওখানে শুকায় না। হ্যাঁ, ছায়াযুক্ত শুকানোর পরে তারপর কি করা হয়? ওই যে মনে করেন 48 ঘন্টা ভিজা রেখে তোলার পর, হ্যাঁ পাতলা আগে খের ফেলে দিব, পল যেগুলো কয়, পল ফেলে দেওয়ার পর একটা চটে ছালা দিব, ছালা দেন, দেওয়ার পর ওখানে বীজ ঢেলে দিব, বীজ ঢেলে দিয়ে কিছুতে চাপ দিয়ে একটু ডেবে দিব। আচ্ছা, দেওয়ার পর উপরে আবার ওই চটে ছালা দিব, দেওয়ার পর একটু পল দিয়ে উপরে পলিথিন বা তিরপল দিয়ে ঢেকে রাখেন। কতদিন রাখে দেন? ওটা মনে হয় 24 ঘন্টা। আচ্ছা, এই পর যদি গাছ বাড়া যায়, বাড়া গেছে, তাহলে ফেলে দিবেন, না হলে হয়তো আর একটু অপেক্ষা করা লাগতে পারে। 24 ঘন্টা পর যদি বীজ যদি না গজায় তাহলে আরো একটু অপেক্ষা করতে হবে, একদিন রক্ষা ইয়ে করবেন, হয়তো একটু অপেক্ষা করা লাগবে। আচ্ছা, তারপরে যখন বীজটা সবগুলো গজালো, হ্যাঁ বীজটা মুখ ফেটে দিল, জার্মিনেশন হচ্ছে, এই ক্ষেত্রে তারপরে কি করেন? জমি রেডি তৈরি করার সময় কি কি ব্যবহার করেন? তৈরি করতে খালি জৈব সার, যেটা জৈব সার দিয়ে আমরা জমিটা চাষবাস করে একবার মইটা দিয়ে কমপ্লিট রাখি। মইটা দিয়ে নিয়ে তারপরে আদর্শ বেড তৈরি করেন। বেড তৈরি করি, বেড করার পর বীজ ফেলে দেন। বীজ ফেলে। আচ্ছা, বেড করে বীজ যে ফেলে দিলেন, তার কতদিন পর কিভাবে কি পরিচর্যা করেন? মানে 10 যদি পোকা আক্রমণ বেশি যায় তাহলে 7-8 দিন পরই কীটনাশক প্লাস পোষামানি ওষুধ এগুলো যেগুলো আছে। যদি পোকার আক্রমণ বেশি দেখা যায়, আউশের বীজতলায় পরিচর্যা এগুলোই করেন আপনি? জি। যদি কারণ পোকা আক্রমণ করে, বিপিএস আক্রমণ করে, তাহলে ইমিডাক্লোপিড গ্রুপের 10 লিটার পানিতে 2 গ্রাম হারে, এটা কনফিডর, এগুলা। আর যদি মাজরা পোকা আক্রমণ করে তাহলে ক্লোরিপাইরিফস যে গ্রুপের ঔষধ 48 এটা ব্যবহার করে দেন। জি। আর যদি দেখেন যে ব্লাস্টের আক্রমণ দেখা দিচ্ছে, পাতা পচার আক্রমণ দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে এই বীজতলাতে আপনারা কার্বনডাজিম গ্রুপের ঔষধ, এটা অল্প রেটেই পাওয়া যায়। এই কার্বনডাজিম গ্রুপের ঔষধ যেমন অ্যামকোজিম, অটোস্টিম, গোল্ডাজিম, কাজিম, এগুলো যদি ব্যবহার করেন এই ইয়েতে অনেক ভালো হয়। এই গ্রানাইট যে ব্যবহার করেন তাহলে চারার কোনো ক্ষতি হয় না? না, চারার কোনো ক্ষতি হয় না। খালি যে আগাছা যেগুলো দুবরা ঘাস এগুলো মারা যায়। হ্যাঁ, মারা যায়। তাহলে চারার কোনো ক্ষতি হয় না? চারার কোনো ক্ষতি হয় না। তাহলে প্রিয় দর্শক, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে ধানের এই যে চারা, এই বীজতলা, যে বীজতলা যদি আগাছা জন্মে, যেটা শ্যামা দুবলা ঘাস যেটা বলা হয়, দুর্বা ঘাস, এগুলো যদি জন্মায়, সেই ক্ষেত্রে এই ঔষধ পরিমাণ মতো যদি স্প্রে করে দেন। কতদিনে এটা ব্যবহার করা হয়? ওটা মনে করেন 10 থেকে 12 বা 15 দিনের মধ্যে। 15 দিনের আউশের সময়। কতদিন বয়সে আপনার চারাটা মূল জমিতে রোপণ? মূল জমিতে আমরা 18 থেকে 20 দিন বীজতলায় আপনার চারাটা রেখে দেন, তারপরে আমরা মূল জমিতে রোপণ করেন। আচ্ছা, মূল জমি রোপণ করার ক্ষেত্রে কিভাবে রোপণ করেন? রোপণ ক্ষেত্রে আগে বীজতলা দিব, এই কারেন্ট পোকা যে বিপিএস এবং ছত্রাকনাশক, মানে এটা বীজতলা থেকে উঠানোর পূর্ব মুহূর্তে, মানে মূল জমিতে রোপণের আগের দিন, পূর্বে যে একদিন আগেই আপনারা কি করেন? কার্বনডাজিম গ্রুপ এবং ওর সাথে আর কি মাজরা আছে বা অন্য দিতে পারি, মাজরা পোকার জন্য ঔষধটা দিয়ে দেন। হ্যাঁ, তাহলে মূল জমিতে রোপণ করার পূর্বেই, ধরেন আগামীকাল রোপণ করি, তাহলে আজকে কি করতে হবে? ওই বীজতলায় আমাদের একটা ছত্রাকনাশক, একটা কীটনাশক, একটা হলো যেটা বিপিএস কারেন্ট পোকা, এই 3টা ঔষধ একসাথে মিক্সড করে আমরা এই বীজতলাতে যদি স্প্রে করে দেই, তাহলে এই বীজতলা থেকে যে রোগ, পোকা এবং মাকড় যদি থাকে, তাহলে এখানেই সে নষ্ট হয়ে যাবে, তার মূল জমিতে আর ট্রান্সফার চলে যেতে আর পারছে না। সেই ক্ষেত্রে আমাদের ফলনটা অনেকাংশ বৃদ্ধি পাবে। তো ধন্যবাদ ভাই, পূর্ণ ভিডিও না টেনে দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখা হবে, ততদিনে আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।